আজ বানিয়ে নেব একদম নরম তুলতুলে রসালো গোলাপজামুন মিষ্টি রেসিপি। এই মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে আর রসালো হয়, আর খেতে এতটাই ভালো লাগে যে মনেই হবে না এগুলো আটা দিয়ে তৈরি। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা হলে রান্নাঘরে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ আর হাফ কাপ মতো আটা দিয়ে এই মিষ্টি রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। তো এই গোলাপ জামুন মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই চিনি শিরা তৈরি করে নেব। আর চিনি শিরা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে 1.5 কাপ মতো চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই কাপের মাপ করে 1.5 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ যতটা পরিমাণে চিনি নেবেন ঠিক ততটা পরিমাণে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে চিনি এবং জল একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে চিনি জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দেখুন চিনির এই শিরাটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। আর এই গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য এই চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, চিনির শিরাটা অল্প একটু পাতলা থাকবে। তাই জলের সাথে যখন চিনিটা মিশে যাবে এবং গরম হয়ে যাবে তখন এই চিনির শিরাটা অল্প একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই গোলাপ জামুন মিষ্টিটা যেহেতু আটা দিয়ে বানিয়ে নেব, তাই একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো আটা। আমি এখানে গমের আটা নিয়ে নিয়েছি, আর এই আটাটা আগে থেকেই খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরই সাথে এবার এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ। যতটা পরিমাণে আটা নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্লেভারের জন্য এখানে 4টে এলাচ নিয়ে নিয়েছি, আর এলাচগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো করা এলাচ এর মধ্যে দিয়ে শুকনো উপকরণগুলো একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার এখানে ময়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা দেওয়ার কারণে দেখবেন এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই গোলাপ জামুন মিষ্টিগুলো যেহেতু আটা দিয়ে বানিয়ে নিচ্ছি, আটার মধ্যে যে স্মেলটা থাকে সেটাও কিন্তু থাকবে না। তো এবার এখানে দেখুন নিয়ে নিয়েছি বেকিং সোডা, আর এখান থেকে অল্প পরিমাণে বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক কতটা পরিমাণে বেকিং সোডা এর মধ্যে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আপনারা যদি চামচ মাপ করে এর মধ্যে বেকিং সোডা দেন, সেক্ষেত্রে 4 চামচ যেগুলো থাকে তার 5 ভাগের 1 ভাগ বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর মিষ্টি বানানোর ক্ষেত্রে আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন, তবে এই আটার মিষ্টি বানানোর ক্ষেত্রে চেষ্টা করবেন বেকিং সোডা দিয়ে মিষ্টিটা বানিয়ে নিতে, সেক্ষেত্রে মিষ্টিগুলো দেখবেন অনেকটাই ফোলা ফোলা ভাব হয়। তো এবার ময়নের জন্য দেখুন এখানে যে ঘিটা দিয়েছিলাম, ঘিটা খুব ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় ধরে সব শুকনো উপকরণের মধ্যে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি জাল করা ঘন দুধ। দুধটা একটু ঘন দুধ নিলেই খুবই ভালো হয়। এবার এই দুধটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে ঘন জাল করা দুধ অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর নরম করে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা দেখুন অনেকটাই কিন্তু নরম রয়েছে, হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে। আর এই ডোটা মেখে নিতে মোটামুটি হাফ কাপের একটু কম মতো দুধের মধ্যে লেগেছে। তো ডোটা অল্প একটু নরম থাকার জন্য 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছে। তো এই ডোটা 5 মিনিট মতো ঢেকে রাখছিলাম। 5 মিনিট বাদে দেখুন এই ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে, হাতের মধ্যে কিন্তু আর লেগে যাচ্ছে না। এবার হাতের তালুর মধ্যে অল্প পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি আর 2 হাতের তালুতে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো মিষ্টির শেপের পাক দেওয়ার আগে 2 হাতের তালুতে এভাবে করে অল্প একটু ঘি লাগিয়ে নিলে দেখবেন এই মিষ্টির শেপগুলো দিতে খুবই সুবিধা হয় আর পাকিয়ে নিতে খুবই সুবিধা হয়। তো অল্প পরিমাণে একবারই ঘি লাগিয়ে নিতে হবে, তারপর দেখবেন খুব ভালোভাবে এগুলো পাকানো হয়ে যাবে। তো পরিমাণ মতো এখান থেকে আটা ডো নিয়েছি। তারপর দেখুন এগুলো এভাবে করে গোল করে পাকিয়ে নিচ্ছি, আর একইভাবে সবগুলোই গোল করে পাকিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বেশ কিছুটা পরিমাণে তেল ঢেলে নিচ্ছি। আর তেলটা যখন কুসুম গরম হয়ে যাবে তখন এই তৈরি করে রাখা আটার বলগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন একে একে সব আটার বলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দেখুন এই আটার বলের সাইড থেকে অল্প বুদবুদানি ভাব বা বাবেলসের মতো উঠে আসছে। এবার এই আটার বলগুলো যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় তার জন্য হাতা দিয়ে অল্প একটু এভাবে করে তুলে দিচ্ছি। তো হাতা দিয়ে এই আটার বলগুলো অল্প একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর একইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিচ্ছি যতক্ষণ না এই বলগুলো উপরে ভেসে উঠছে। এই বলগুলো কিন্তু নেড়ে ছেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ কিছুক্ষণ রাখার পর দেখবেন এই বলগুলো নিজে থেকেই উপরে ভেসে উঠবে। তো গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ কিছুক্ষণ এগুলো এভাবে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন এই বলগুলো নিজে থেকে আপনা আপনি উপরে ভেসে উঠছে। এই সময় কিন্তু হাতা দিয়ে কোনো রকম নাড়াচাড়া করিনি। তো এবার এই আটার বলগুলো যেহেতু তেলের উপরে ভেসে উঠেছে, এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে অল্প একটু ভাজা ভাজা ভাব হয়ে আসছে।
তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে বেশ কিছুক্ষণ সময় এগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর দেখুন এর মধ্যে অল্প একটু ভাজা ভাজা ভাব হয়ে আসছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় এগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এর মধ্যে খুব সুন্দর একটা রং চলে আসছে। তো দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো ভেজে নিয়েছি। আর এটা বেশ কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এতে করে ভেতরে কিন্তু কোনো রকম কাঁচা ভাব থাকবে না আর এর মধ্যে খুব সুন্দর একটা রং চলে আসবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন এর মধ্যে খুব সুন্দর একটা ভাজা রং চলে আসছে। এবার এগুলো ছান্তা দিয়ে ছেঁকে তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তো এগুলো ভাজার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এগুলো হালকা গরম রয়েছে, হাতের মধ্যে চাপলে দেখবেন কোনো রকম জ্বলুনি হচ্ছে না, এরকম গরম রয়েছে। আর এগুলোর মধ্যে দেখুন কতগুলো একদম খুব ভালোভাবে ভাজা হয়েছে, কোনো রকম ফাটেনি, আর কতগুলো দেখুন অল্প অল্প ফেটে গেছে। তবে এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো কিন্তু রসের মধ্যে দিলে একদম সেট হয়ে যাবে। তো এবার যে চিনি শিরাটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম অনেকক্ষণ আগে তৈরি করে রাখার জন্য, এই চিনি শিরাটা কিন্তু এই সময় অল্প একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, যার জন্য এই চিনি শিরাটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর যে আটার বলগুলো ভেজে নিয়েছিলাম আটার বলগুলো একটা একটা করে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব ভেজে নেওয়া আটার বলগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই আটার বলগুলো দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন এগুলো যেন অল্প গরম থাকে, খুব গরম এর মধ্যে দেওয়া যাবে না, বা ভেজে নেওয়ার সাথে সাথেই কিন্তু এই আটার বলগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে অনেক সময় এগুলো চুপসে যেতে পারে। এগুলো অল্প একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর এই চিনি শিরার মধ্যে দিতে হবে। তো ভেজে নেওয়া আটার বলগুলো সব চিনি শিরার মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিট মতো সময় ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 2 ঘন্টা মতো সময় ঢেকে রেখে দিচ্ছি। তো মোটামুটি 2 ঘন্টা মতো সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো রসকে একদম টইটম্বর হয়ে গেছে। 2 ঘন্টা মতো সময়ের মধ্যে এর মধ্যে কিন্তু অনেকটাই রস ঢুকে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে যদি রাতে বানান সারা রাত এগুলো রসের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে দেখবেন এর মধ্যে আরও রসটা ঢুকে যাবে আর টইটম্বর হয়ে যাবে। তো দেখুন চিনি শিরার মধ্যে এগুলো দেওয়ার পর মাত্র 2 ঘন্টা মতো সময়ে এই মিষ্টিগুলো কতটা রসে টইটম্বর হয়েছে একটা কেটে আপনাদেরকে দেখালাম, একদম নরম তুলতুলে রসে ভরা। আপনারা চাইলে এইভাবে আটা দিয়ে একবার গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো।